নমস্কার। আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রাজনৈতিক কর্মকাণ্ড দেখেন, অনেকে অবাক হয়ে বলবেন যে এটা গণতন্ত্র, শাসক বিরোধী প্রত্যেকেই আছে। আবার কেউ কেউ কয়েকটি ঘটনা দেখে বলবেন এটাই রাজ্য, রাজনৈতিক হিংসা আর বন্ধ হবে না। আবার কেউ কেউ বলবেন গণতন্ত্র আছে বলেই বিরোধীদের সম্মেলন কেন্দ্রিক প্রচারসজ্জা নষ্ট হয়ে যায়। আবার কেউ কেউ বলবেন প্রকাশ্যে বিরোধী দলের নেতাদের বাড়িতে হামলা হয়, পুলিশ কিছু করতে পারে না, এটাই সুশাসন। হয়তো আপনারা অনেকেই বলবেন যে সুশাসনে অনেক কিছু দেখতে হবে, আর যারা সুশাসনের প্রচারক বক্তা তারা বলবেন যে অতীতে 2018 সালের আগে রাজ্যে দুঃশাসন ছিল এবং সুশাসন এখন প্রতিষ্ঠিত হয়েছে। তারা অনেকেই বলবেন যে 2018 সালের আগে রাজ্যে অপশাসন ছিল, এখন সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। তৎকালীন সময়ে রাজ্যে একটা অরাজক পরিস্থিতি চলছে, এখন আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। আবার কেউ কেউ বলবেন তখন আইন শৃঙ্খলার চরম অবনতি ছিল, কেউ কেউ বলবেন এখন চরম অবনতি হয়েছে। এ নিয়ে তর্ক বিতর্ক অনেক কিছু থাকতে পারে, অনেক কথা শুনতে হবে আপনাদের। আর আমি আজ এই অনুষ্ঠান থেকে বলছি, এই জায়গা থেকে বলছি যে ধর্মনগরে সিপিআইএম অভিযোগ করেছে সম্মেলন কেন্দ্রিক প্রচারসজ্জা নষ্ট করেছে, পুলিশ কিছু করছে না। পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশকে বলছে পুলিশ নীরব, পুলিশের ভূমিকা অত্যন্ত লজ্জাজনক। এবং সিপিআইএম নেতারা প্রতিবাদ মিছিল কর্মসূচি সংগঠিত করছে। কেউ কেউ বলবেন যে সেখানে গণতন্ত্র নেই বলে চিৎকার করছে, আবার কিভাবে সেখানে মিছিল কর্মসূচি সংগঠিত করছে, তাহলে তো নিশ্চয়ই গণতন্ত্র আছে, বিরোধীরা মিছিল কর্মসূচি সংগঠিত করতে পারে। আবার কেউ কেউ বলবেন গণতন্ত্র নেই বলে তো সেখানে বিরোধীদের প্রচারসজ্জা নষ্ট করা হচ্ছে, ইত্যাদি অনেক কথা থাকবে। আর খুদ রাজধানীতে, রাজ্যের একাধিক জায়গা থেকে আমরা কথাগুলো প্রতিনিয়ত শুনি, খুদ রাজধানীতে সিপিআইএম নেতার বাড়িতে হামলা হলো। আর একটি বাড়িতে হামলা হলো যে বাড়িতে পুলিশ কর্মী থাকেন, তিনিও দেখেছেন পুলিশের সামনে হামলার ঘটনা। পুলিশের সামনে দুষ্কৃতী অপরাধীরা চলে যাচ্ছে, পুলিশ বলছে তাদেরকে গ্রেফতার করা হবে, সমস্ত রকম সহযোগিতা আক্রান্ত পরিবারকে করা হবে, অপরাধীরা ছাড় পাবে না। এ রাজ্যের পুলিশ ফ্রি হ্যান্ড কাজ করতে পারে, একেবারে রাজ্য প্রধান থেকে শুরু করে পুলিশ প্রধান সকলেই কথাগুলো বলেন। তারপরে অপরাধীদের ধরা পড়তে কয়েক ঘন্টা সময় লাগে। থানায় আজ ঘেরাও কর্মসূচি, বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছে সিপিআইএম। পূর্ব আগরতলা থানায় সেই কর্মসূচি চলেছে। তারপর সেই কর্মসূচি থেকে বেশ কয়েকটি বিষয় উত্থাপন করেছেন, নেতৃত্ব কথা বলেছেন। আপনারা হয়তো অনেকে এই কথাগুলো শুনেছেন। আমি এই কারণে কথাগুলো আজকে এই জায়গা থেকে বললাম, যেখানে সুশাসন, গণতন্ত্র, আইন শৃঙ্খলা ঠিক পরিবর্তনের পর পরিবর্তনের কথা বলা হচ্ছে, ঠিক একাল সেকাল ব্যাখ্যা করা হচ্ছে, সে সময় এমন ছিল না, এই সময় এমন হচ্ছে, এ নিয়ে যখন প্রতিদিন আপনার বলা যেতে পারে আপনার ব্রেনকে চাষ করা হচ্ছে, আমি বলি শোষণ করা হচ্ছে, সেদিক থেকে আপনার কাছে চারদিকের খবরাখবর আপনার মতন করে মূল্যায়ন করা দরকার। আপনি নিজে সচেতন হন, আপনি নিজে সচেতনভাবে বিষয়গুলো দেখবেন, বিষয়গুলো দেখার চেষ্টা করবেন। আর নেতারা যেসব কথাগুলো বলছে তার সঙ্গে কতটা বাস্তবতার মিল আছে, কতটা বাস্তবে একেবারে সত্যি, সেটাও কিন্তু অনেক প্রশ্ন। কেউ কেউ বলবেন তাহলে কি নেতারা মিথ্যা কথা বলছে, আমি তার সার্টিফিকেট দিচ্ছি না। আমি বলছি নেতাদের সব কথা বিশ্বাস করা যায় না, বাস্তবের সঙ্গে মিল নেই। তারা মিথ্যা বলছেন না সত্য বলছেন, তার সার্টিফিকেট দেওয়ার মালিক আমি নই। আমি এই অনুষ্ঠান থেকে কয়েকটি কথা আপনাদের শুরুতে বললাম। আপনারা অনেকে কথা বলবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন এবং কয়েকটি দৃশ্য দেখে আপনারা যে সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেন, অবশ্যই কথা বলবেন। আপনি বলুন আপনার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, আপনার মন থেকে আপনি কোনো একটি দলকে সমর্থন করেন, তার পক্ষে জোরালো বক্তব্য রাখুন, কোনো আপত্তি নেই, কিন্তু সময়ের দিকে নজর রাখবেন এবং অবশ্যই শালীনতা বজায় থাকবেন। আপনার কথাগুলো আপনি একবার শুনে দেখবেন যে কথাগুলো আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার মা বাবা সকলে শুনে গ্রহণযোগ্য শব্দ বলছে কিনা। এই কথাগুলো এই অনুষ্ঠান থেকে বিনম্রভাবে আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু লাইভ অনুষ্ঠান, আপনাদের সমস্ত ধরনের সহযোগিতা চাইছি। আগরতলায় আজ শহরতলিতে বলতে পারেন, আগরতলা থেকে অদূরে ডুকলিতে বা হাপানিয়াতে সিপিআইএম এর অন্যতম বামপন্থী যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের একটি পদযাত্রা কর্মসূচি সংগঠিত হয়। তিনটি দাবিকে সামনে রেখে সে কর্মসূচি ছিল। নমস্কার, কি বলছেন? হ্যাঁ বল।
আদর্শটা দেয়া দল, এই আদর্শ দিয়ে রাজনীতি করতে চাও, এই দলের সাথে সেই আদর্শ চলবে না। তাদের সাথে যদি রাজনীতি করতে হয়, প্রতিবাদ প্রতিরোধ করিয়ে রাজনীতি করতে হবে। তার জন্য যা যা প্রয়োজন, যা হাতে লওয়ার প্রয়োজন তাই নিতে হবে। কেস মামলা তো হবে, স্বাভাবিক কথা। অ্যারেস্ট হতে হবে, কিছু লোক অ্যারেস্ট হইব, হইও প্রতিরোধ হইয়া ছিল এই রাজনীতি যদি করতে পারে, তাহলে বামপন্থীরা মাঠে নামুক। আর নইলে মাঠে নাইমা অনার্থক সাধারণ মানুষের বাড়ি ঘর ভাঙচুর কইরা মানুষকে আক্রান্ত করার কোনো প্রয়োজন নেই। আমরা এই জন্য বামপন্থী কর্মীরা প্রতি, বামপন্থী নেতার প্রতি এই আহ্বানটা রাখবো। আমরা অন্তর্ভুক্তকে যদি মানুষকে বাঁচাইতে হয়, সমস্ত রাজনৈতিক কর্মীরা লইয়া, যারা সক্রিয় কর্মী আছে তারা লইয়া মাঠে নামতে হবে, ওদের প্রতিরোধ করতে হবে প্রত্যেকটি এলাকায় এলাকায়। আর আমরা গ্রাম অঞ্চলে থাকি, তো আমরা গ্রাম অঞ্চল থেকে কিন্তু আমরা সব দেখি কি হইতেছে। কত মানুষের বাড়ি ঘরে গিয়ে আক্রমণ হয়, এখন হামলা হয়, অর্থ দেওয়ার জন্য বাধ্য করে। যার ফলে আমরা এই আশাটা অন্তত বামপন্থী নেতার কাছে করবো, অন্তত তোমাদের কাছে যা সামর্থ্য আছে তা দিয়ে প্রতিরোধ করো। অস্ত্র হাতে নিতে হলে অস্ত্র হাতেও নিতে হবে, কিন্তু নিরুপায় দেশটাকে রক্ষা করতে হইলে এটুকুই বলবো। এবং আপনারা যারা জেনেছেন খোদ রাজধানীতে ঘটনা, আমরা যদি বলি যে অপরাধীরা শাস্তি পাবে, তাহলে অবশ্যই কেউ কেউ বলবেন। আবার এই কথাটাও কেউ কেউ বলবেন যে কিছুদিন আগে ধর্মনগরে সিপিআইএম সম্মেলন করতে গিয়ে যে হল দাবি করেছিল, সে হল পাচ্ছিল না। এই হলের কে ব্যবস্থা করে দিয়েছেন? ধর্মনগরের বিধায়ক ব্যবস্থা করে দিয়েছেন, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, বিজেপির বিধায়ক, বিজেপির নেতা, তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এবং এটা নিশ্চয়ই একটা রাজনৈতিক সৌজন্যতাই শুধু নয়, বলা যেতে পারে উদার মানসিকতার পরিচয় তিনি দিয়েছেন। আমরা যে বলি না রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কোনো কাজ করা, সে কাজটা তিনি করতে পেরেছেন। হয়তো কেউ সহমত পোষণ করবেন বা কেউ নাও করতে পারেন, কিন্তু সেই কাজটা করা হয়েছে। সংবাদে দুটোই প্রকাশ পেয়েছিল, হল দেওয়া হয়নি যেটা যেমন সংবাদ ছিল, অধ্যক্ষের নির্দেশে, অধ্যক্ষের কথায় বা অধ্যক্ষ ময়দানে নামতেও হল দেওয়া হয়েছে সিপিআইএম এর সম্মেলনের জন্য, সেটাও সংবাদ হয়েছে। আবার এখন সেই সম্মেলন কেন্দ্রিক যে প্রচারসজ্জা তা নষ্ট করে দেওয়া হয়েছে। সিপিআইএম আজ প্রতিবাদ মিছিল কর্মসূচি সংগঠিত করে সে কথাগুলো বলছেন। আগরতলায় এসেছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য। তিনি সরাসরি বলেছেন যে ত্রিপুরায় এবং ভারতে যে বিজেপি পরিচালিত সরকার আছে, তারা মানুষের মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি। যারা মৌলিক সমস্যার সমাধান করতে পারেনি তারা সরকারে বসে কি কাজ করছে, প্রশ্ন হিমগ্ন রাজের। প্রকাশ্যে সে প্রশ্ন উত্থাপন করেছেন, বলেছেন ত্রিপুরায় বিজেপি বুঝে গেছে তাদের সঙ্গে মানুষ নেই, সুতরাং তারা যদি বিরোধীদেরকে উঠতে দেয়, অর্থাৎ বিরোধীদেরকে সক্রিয় ভূমিকা থাকতে দেয়, তাহলে মানুষ তাদের সঙ্গে থাকবে না, বিরোধীদের সঙ্গে চলে যাবে। আবার সে বিরোধীরা ক্ষমতায় আসবে, সেদিক থেকে বিজেপি ক্ষমতাচ্যুত হবে, ভয় সেখানে। তার জন্য প্রশাসন এবং শাসক দল বিরোধীদেরকে ভয় পাচ্ছে, বিরোধীদেরকে কর্মকাণ্ড ভয় পাচ্ছে, তার জন্য বিরোধীদেরকে প্রতিনিয়ত আক্রমণ করছে, বাড়িঘরে হামলা হুজ্জুতি করছে। এই অভিযোগ তিনি আগরতলায় এসে করে গেছেন। আর তিনি যখন অভিযোগ করছেন তার কিছুক্ষণ পর গতকাল রাতের ঘটনা নিয়ে সিপিআইএম নেতৃত্ব, সিপিআইএম কর্মী সমর্থকরা পূর্ব আগরতলা থানায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে বলছেন পুলিশের সামনে অপরাধীরা বাড়িতে হামলা হুজ্জুতি করেছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, পুলিশের সামনে দাঁড়িয়ে পুলিশের ব্যর্থতার কথা বলছে, স্লোগান দিচ্ছে। সে কথা শোনা হচ্ছে, তাও কোথায়? মুখ্যমন্ত্রী বাড়ি থেকে খানিকটা দূরে। এই বিষয়টি উত্থাপন করেছেন সিপিআইএম নেতৃত্ব। এবং ধর্মনগর বলুন, আগরতলার বলুন, কয়েকটি ঘটনা যখন আমরা আপনাদের কাছে তুলে ধরেছি, আপনাদের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, আপনারা কথা বলবেন, আপনাদের কথা এই অনুষ্ঠান থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে শোনা হয়, আপনারা প্রত্যেকেই বলবেন। আমি শুধু আরো কয়েকটি কথার মধ্যে এই কথাগুলো বলতে চাই। যখন আমরা শুনি যে রাজ্যে গণতন্ত্র আছে, সব দল সেখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করতে পারে, কেউ কেউ বলবেন যে এই গণতন্ত্র সুশাসন আছে বলে আপনাদের পত্রিকা অফিসে, সংবাদ ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে প্রকাশ্যে। যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায়, সেই রাজনৈতিক দলের মিছিল থেকে এসে দুর্বৃত্তরা এই কাজ করেছে। সব নেতারা হা করে তাকে শুধু দেখেননি, তারা সেখানে দাঁড়িয়ে সবকিছু উপলব্ধি করেছেন, কিভাবে রাজনৈতিক দলের অফিস, কিভাবে সংবাদপত্রের, সংবাদ মাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দিতে পারে, খুদ রাজধানীতে কিভাবে রাজনৈতিক সন্ত্রাস সৃষ্টি করতে পারে, গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে ভয়াবহতার সৃষ্টি করতে পারে, তার সাক্ষী এই শহরের মানুষ আছে। আবার কেউ কেউ বলবেন এগুলো তো অতীত থেকে চলছে, সিপিআইএম এ আমরা যখন মানিক সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন এই ঘটনা ঘটেছে,
আর প্রয়াত দুই মুখ্যমন্ত্রীর আমলেও সেই ঘটনা ঘটেছে, এই উদাহরণ দিয়ে বলবেন। এবং এখন রাজনীতিতে সবচেয়ে যে বিষয়টা চলে, আমরা যেমন ছোট থাকতে বা ছোটবেলাতে এখনো আছে, শুধু এটাকে বিতর্ক বললে ভুল হয়। অনেকে বলেন না যে একটা ছোটবেলার পঠন পাঠনে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, শুধু একটি উত্তরকে বিপরীত উত্তরে নিতে গেলে হা অথবা না লাগিয়ে দিলে হয়ে যেত, এমন অনেকে বলছিলেন। এখন কি হচ্ছে, এখন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে শুধু একটা প্রতিযোগিতা হচ্ছে। কি প্রতিযোগিতা হচ্ছে? আগে নাকি কোনো দপ্তরই ছিল না, আগে দপ্তরগুলোতে পার্টির কাজ হতো, আর এখন দপ্তর আছে, এখন কাজ হচ্ছে। মনে হয় যেন একেবারে কয়েক বছরের ভিতরে সোনায় মুড়িয়ে দিয়েছে এক একটি দপ্তর, এমনভাবে প্রচার করেন। আপনাকে বিভ্রান্ত করছেন কিনা আমি সে কথা বলছি না, তাদের কথাগুলো শুনে এমন মনে হয়। আবার তাদের কথাগুলো শুনে মনে হয় যে আগে তারা কোনো রাজনীতি করতে পারছেন না, তারা ঘরের থেকে বেরোতেই পারছেন না 2018 সালের আগে। তাহলে আপনিও প্রশ্ন করতে পারেন, আপনি সুস্থ নাগরিক, সুস্থ মানসিকতার লোক, আপনি প্রশ্ন করতে পারেন তাহলে 2018 সালের আগে এত যে রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে, সেই কর্মকাণ্ডগুলো যেখানে রয়েছে বিভিন্ন ফুটেজে যেগুলো রয়েছে, সেগুলো কিভাবে হয়েছে, এই প্রশ্ন আপনি করতে পারেন। আবার ত্রিপুরাতে যারা কথা বলছেন, সুশাসন দিতে পেরেছেন যারা, বলছেন এই রাজ্যে কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী 20 বছরের মুখ্যমন্ত্রীর শরীরে কিন্তু স্পর্শ করেছে দুর্বৃত্তরা প্রকাশ্যে, স্বীকার করুক বা নাই বা করুক, সেগুলো ভিডিও ফুটেজ আছে। আক্রান্ত হতে হয়েছে প্রাক্তন বিরোধী দলনেতাকে, প্রবীণ নেতাকে, রক্তাক্ত করা হয়েছে কমলপুরে এক প্রবীণ নেতৃত্বকে। আপনি দাঁড়িয়ে দেখতে যাদেরকে শ্রদ্ধা করেন, প্রবীণ ব্যক্তিত্ব হোক না তার রাজনৈতিক পরিচয়, সেই ব্যক্তিকে রাস্তায় ফেলে রক্তাক্ত করা হয়েছে। পুলিশ দুর্বৃত্তকে ধরছে না, দুর্বৃত্তকে বাবা শোনা বলে তাড়িয়ে দিচ্ছে। এই দৃশ্যগুলো যখন আপনি দেখেন, আপনারা দেখেন, তখন আপনি নিজে থেকে প্রশ্ন করতেই পারেন নিজেকে যে চলছে কি, হচ্ছেটা কি। আর এগুলো যখন বলা হয় তখন এক শ্রেণীর লোক আছেন, আমি তাদেরকে বিকৃত মস্তিষ্ক বলি না, অসুস্থ নাগরিকও বলি না, তারা বলে যে স্টুডিওতে বসে বসে সিপিআইএম এর দালালি করা হচ্ছে। আমাদেরকে শুধু বলছেন এমন নয়, কতকগুলো দুর্বৃত্তকে কাজে লাগিয়ে দিয়ে এগুলো প্রচার করা হচ্ছে যে সিপিআইএম এর দালাল, তারা দালালি করছে বসে বসে। তারা বিকৃত মানসিকতা লোক কিনা, অসুস্থ মানসিকতা লোক কিনা, তাদের ব্রেন কাজ করছে না না করছে, সেগুলো আমি প্রশ্ন তুলছি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, এখন বিজেপি সরকার, বিজেপি সরকারের আমলে গণতান্ত্রিক ভাবে আন্দোলন করবে মানুষ, আমার মনে হয় এটা আশাটা করাও আমাদের ভুল। কারণ বিজেপি, আসলে তো বিজেপি ত্রিপুরা রাজ্যে নেই, ভারতবর্ষে আছে কিনা আমি জানি না। এগুলি কিছু কংগ্রেসের লোক, কিছু সিপিএম এর লোক দিয়ে ঢুকেছে এবং তারা এইসব কাজ করছে। আর পুলিশ, ভারতবর্ষ, আমি অনেকদিনই বলেছি, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 200 বছরে, পুলিশ জীবনে স্বাধীন হতে পারবে না। পুলিশ এভাবেই দাঁড়িয়ে চায়ে থাকবে, এটাই পুলিশের কাজ। আর সবচেয়ে বড় কথা হলো আন্দোলন নিয়ে করতেই পারে বামপন্থীরা। ক্ষমতায় আসার আগেও বহু আন্দোলন আমরা দেখেছি, জেলও খেটেছে, তাও দেখেছি। সিপিআইএম কে বিভিন্ন ভাবে দমন করার বহু চেষ্টা করেছে, কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যে উন্নয়ন হয়েছে বামফ্রন্টের আমলে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি বলেছি অনেকদিন, বিজেপি 10 বছর 20 বছর ক্ষমতায় থাকলো, যে অফিস বাড়ি বিল্ডিং স্কুল কলেজ করে গেছে, একবার ওরা রঙও দিতে পারবে না, কারণ ওদের কাজের ধরন ভালো নয়। কাজেই আর সবচেয়ে সর্বনাশ হচ্ছে কাজ, বেকার, যে বেকারের সর্বনাশ, এটা এই সরকার হলো বেকারের শত্রু। কারণ একটি পোস্ট ফিল আপ করছে না এরা, শুধু ভাওতা আর ভাওতা দিয়েই চলছে। আপনারা দেখুন, প্রথম ক্যাবিনেটে তারা সিদ্ধান্ত নিয়েছে বেকাররা চাকরি পেলেও ওরা পেনশন পাবে না, কিন্তু 4 বছর বিধায়ক বা মন্ত্রী থাকলে পেনশন পাবে। লজ্জাস্কর সিদ্ধান্ত আর হতে পারে? আমি বলবো সিপিআইএম বা বিরোধী দলকে এই দাবিটাও যাতে রাখে, মন্ত্রী বিধায়কদের পেনশন বন্ধ করতে হবে, তারপরে আবার পুনরায় চালু হোক, সেটা পরের কথা। এটাই আমার বক্তব্য। নমস্কার।
আমরা আজ বিভিন্ন জায়গায় কয়েকটি কর্মসূচির বিষয়বস্তু হিসাবে যারা বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে নেতৃত্ব যে বক্তব্য রেখেছেন তার অংশ বিশেষ আমরা শুনব। মাথা তুলে দাঁড়াতে দেবেন না, তাদেরকে বলবো অনেকবার হয়তো সফল হয়েছে কিন্তু বারবার সফল হবেন না। আমরা বামপন্থীরা, আমরা হচ্ছে রক্ত বীজের ছাড়, আমরা ঠিক মাথা তুলে দাঁড়াবোই। আর আজকে এই মাথা তুলে দাঁড়াতে আপনারা আবার প্রমাণ করে দিয়েছেন যে আসলে বামপন্থী মতাদর্শকে কোনোদিনও শেষ করে দেওয়া যায় না। কিসের এত ভয়? কেন আপনাদেরকে মিছিল আটকাতে হয়? আপনাদের কথা যদি ভালো হয় তাহলে মানুষ এমনি গ্রহণ করবে। কেন আপনাদেরকে রাতের অন্ধকারে গিয়ে বাড়ি ভাঙচুর করতে হয়? কেন খুন করতে হয়? কেন আপনাদেরকে পুলিশ দিয়ে মিথ্যা মামলা দিয়ে জেলে পুরতে হয়? কেন আপনাদেরকে জরিমানা আদায় করতে হয়? যদি আপনারা সঠিক পথে থাকতেন, আপনাদের কথা মানুষ হৃদয় দিয়ে গ্রহণ করত, তাহলে আপনাদেরকে এগুলো করতে হতো না। আসলে আপনারা জানেন এই ত্রিপুরার বুকে অন্যান্য রাজ্যের মতো এখানকার মানুষকে বিভ্রান্ত করে আপনারা ক্ষমতা দখল করেছেন। আর ক্ষমতা দখল করবার পরে আপনারা যে কাজ করছেন, এখানকার মানুষ আপনাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হচ্ছে, তাদের মধ্যে ক্ষোভ জমছে। আর এই ক্ষোভের পরিমাণ প্রতিদিন একটু একটু করে বাড়ছে। ত্রিপুরার মানুষ আবার তৈরি হয়েছে ত্রিপুরাকে বামপন্থীদের নেতৃত্বে আরেকটা নতুন সকাল নিয়ে এসে এগিয়ে নিয়ে যাবার শপথ গ্রহণ করছে। তাই আমরা বলছি, অনেক কথা তো আমরা শুনেছি এই বিজেপি, আপনাদের এই রাজ্যে ত্রিপুরাতে এসে বিজেপির বড় বড় নেতারা, কেন্দ্রের মন্ত্রীরা, তারা এসে বলেছিলেন ডবল ইঞ্জিনের সরকার নাকি দরকার। ডবল ইঞ্জিনের সরকার থাকলে নাকি দ্বিগুণ উন্নয়ন হবে, এই ত্রিপুরা নাকি পুরো বলতে যাবে। আজকে কি বলতেছে? কোনো কিছু বলতেছে, ওই কসমেটিক কিছু হচ্ছে, উন্নতি চোখে আমাদের পড়ে, ওগুলোকে আমরা উন্নতি বলি না। মানুষের জীবনের যদি প্রতিদিনকার মৌলিক যন্ত্রণাগুলো সমাধান না করতে পারে সরকার, তাহলে সেই সরকার কি কাজ করছে? শুধু দুটো আলো লাগিয়ে ওই রাস্তাতে এলইডি লাইট লাগিয়ে সেটাকে কখনো হচ্ছে উন্নয়ন বলা যায় না। আজকে কি অবস্থা? বেকার যুবরা এই ত্রিপুরার বুকে তারা আজকে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে। এমন অবস্থা, তারা কাজ করতে যাচ্ছে বুকে আশা নিয়ে যে বাইরের রাজ্যে কাজ করে তারা এখানকার পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দেবে। কিন্তু কি হচ্ছে? আমরা দেখছি তারা বাইরে কাজ করতে গিয়ে যখন দুর্ঘটনাগ্রস্ত হচ্ছে, কফিনে করে তাদের লাশ হচ্ছে ত্রিপুরার বুকে আসছে। আর এখানকার যারা বিজেপি, যারা বলেছিল ঘরে ঘরে চাকরি দেবে, তাদের হচ্ছে কোন রকম কোন উন্মোচনা বা যন্ত্রণা হচ্ছে আমরা দেখতে পাই না। এর আগেও আমি এই ত্রিপুরাতে অনেকবার এসেছি, আপনাদের এখানকার নেতৃত্বদের সাথে গিয়েছি বিভিন্ন জায়গায়। এরকম পরিযায়ী শ্রমিক যাদের এখনো পর্যন্ত ওই অন্য রাজ্যের হাসপাতালে পোস্টমর্টেম হয়েছে, সেই পোস্টমর্টেমের যে কাগজটা সেটা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আর এখানকার বিজেপি সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, তিনি হচ্ছেন বড় বড় কথা বলছেন, একটা পোস্টমর্টেম রিপোর্ট এনে দিতে পারছেন না। একবারের জন্য বিজেপি এখানকার কোন নেতা মন্ত্রী তারা সেই পরিযায়ী শ্রমিকের যার মৃত্যু হয়েছে তার বাড়িতে হচ্ছে যাননি। এমন একটা বাড়িতে গিয়ে আমি নিজে দেখে এসেছি, দু ভাই, একজনের বয়স ছিল 19 বছর, 20 বছর, দুর্ঘটনায় মারা গিয়েছে। তার বাবা আমাদের সামনে চোখের জল ফেলতে ফেলতে সেই দুই ছেলের ছবি হাতে নিয়ে বলেছে যে আমার বাড়িতে 1 টাকাও ক্ষতিপূরণের টাকা পৌঁছায়নি, কোম্পানি অল্প কিছু টাকা দিয়েছে। আর এখানকার কোন নেতা মন্ত্রীরা, সরকারের মন্ত্রীরা, তারা হচ্ছে কোনো খোঁজ খবর রাখে না। এটাই হচ্ছে আসলে ত্রিপুরার চিত্র। ওই লাইট লাগিয়ে, ওই চকচকে করে দিয়ে উন্নয়ন হচ্ছে করা যায় না, এটা আমরা বিশ্বাস করি। ডবল ইঞ্জিনের সরকার কত টাকায় রান্নার তেল কিনছেন একবার ভেবেছেন? শেষ 2 সপ্তাহে আমাদের দেশে ত্রিপুরাতেও রান্নার তেলের দাম বেড়েছে প্রায় 30%। গ্যাসের দাম কত বেড়েছে? 2014 সালে বিজেপি কেন্দ্রের সরকারের আসার আগে গ্যাসের দাম ছিল 450 টাকার মতো, এখন দ্বিগুণের বেশি টাকা দিয়ে আপনাকে গ্যাস কিনতে হয়। পেট্রোল ডিজেলের দাম বেড়েছে। অনেকে মনে করবেন পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তো কি হয়েছে, আপনার কি যাতে ক্ষতি হবে? আসলে পেট্রোল ডিজেল গ্যাসের দাম বাড়লে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ে। এখনো আমাদের সারা দেশে ওই ডিজেল চালিত গাড়িতে করে মাল আদান প্রদান করা হয়, তাই এই সমস্ত জিনিসের দাম বাড়লে, জিনিসপত্রের দাম বাড়ে, মানুষের নাবিশ্বাস উঠে যাচ্ছে। এটাই তো ডবল ইঞ্জিনের সরকার। মা বোনেদের এখানে কোনো
ইজ্জত নেই, সম্মান নেই, তাদের উপরে অত্যাচার হচ্ছে, আর বড় বড় কথা বলছে যে বেটি বাঁচাও বেটি পড়াও। দেশের প্রধানমন্ত্রী আর এখানকার মুখ্যমন্ত্রী একসঙ্গে মেয়েদের উপরে অত্যাচার যা চলছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ ত্রিপুরার বুকে আমরা দেখতে পাচ্ছি না। আগে ত্রিপুরা সারা ভারতবর্ষের বুকে একটা অন্যতম এগিয়ে থাকা রাজ্য ছিল, যেখানে শান্তি শৃঙ্খলা মানুষ হচ্ছে সমান অধিকার নিয়ে বাঁচতে পারত। ওই লাল ঝান্ডার নেতৃত্বে আজকে ত্রিপুরা প্রতিদিন অন্ধকারে পৌঁছে যাচ্ছে। এখানে এখন নেশার কারবার শুরু হয়েছে। আমরা পত্রপত্রিকায় পড়ি, ওই দিল্লিতে থেকেও আলাপ আলোচনা করি যে বিজেপির যারা হচ্ছে স্থানীয় করে নেতা, তারা অনেকে গ্রেপ্তার হচ্ছে নেশার কারবারি করতে গিয়ে। আসলে যা গ্রেপ্তার হচ্ছে সেটা তো হিংসদের একটা চূড়া মাত্র, তার নিচে যে কত বড় কারবারি রয়েছে এটা আমরা আপনারা যারা ত্রিপুরাতে থাকে তারা বুঝতে পারছেন। চাকরি নেই, কাজ নেই, কোনো কিছু নেই, বেকার যুবদের হাতে ওই নেশা দ্রব্য হচ্ছে ধরিয়ে দাও, তারা নেশায় বুধ হয়ে থাকবে আর মেলা খেলা এগুলোই চলবে। মানুষের জীবনের প্রকৃত কোনো উন্নয়ন হবে না। না, এটা চলতে দেওয়া যায় না। আমরা যারা বামপন্থীরা ডিওয়াইএফআই করি, টিআইএফ করি, টিএসও করি, অন্যান্য কোনো সংগঠন করি, তারা আমরা একটা কথা স্পষ্ট বলতে চাই, পৃথিবীর ইতিহাস বলছে মানুষ যখন বিপদে পড়েছে, যখন হচ্ছে একটা নতুন ভোরের দরকার পড়েছে, তখন সবার আগে বামপন্থীরা এগিয়ে এসেছে। তারা তাদের রক্ত ঝরাতে ভয় পায়নি। আমাদের যদি আপনি ইতিহাস দেখেন দেখবেন যে ডিওয়াইএফআই এর ইতিহাসটা অনেকটা হচ্ছে আত্মত্যাগের শহীদদের রক্তের বিনিময়ে পুষ্ট হয়েছে। আমাদের জন্য কোনোদিনও ওই লাল কার্পেট দেওয়া রাস্তা ছিল না। আমাদের প্রত্যেকটা রাস্তায় বড় পাথর কাটা। আর ত্রিপুরার বুকে বামপন্থীদের যে ঐতিহ্যের ইতিহাস, সেটা হচ্ছে এই ইতিহাসকে আরো পুষ্ট করেছে। সে জায়গায় দাঁড়িয়ে বলবো, যারা ভেবেছিলেন আমাদেরকে শেষ করবেন, খতম করে দেবেন, তারা আজকে দিন গুনছেন। নমস্কার, কে বলছেন? ত্রিপুরার মানুষ তাদের কি হচ্ছে পরাজিত। টার্গেট থাকাটাই সব। আপনি মনোবাদী যতগুলো কংগ্রেস থেকে বিজেপি তৃণমূল আপনার কাছে যে মানুষ বসে পারে না করতেছে আজ পর্যন্ত টার্গেট ছাড়া কোনো তারা সমুদ্র স্বাভাবিকভাবে এইভাবে রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা এইভাবে কি তারা করতেছে না। শীতের সময় হামলা দুর্নীতি বিভিন্ন রকমের আসলো, কংগ্রেসের সময়ও আসলো, বাড়িঘর জ্বালাই দেওয়া, স্কুল জ্বালাই দেওয়া, উঠি জ্বালাই দেওয়া, অত্যাচার, গরু বাছুর ছাগল চগল সব আগুন ছাগল দিয়ে শেষ না করতে পারছি সময় তাই। কিন্তু দেখা যাচ্ছে আমার কোন স্বাভাবিক সাধারণ পোলাবাড়ি যারা যুবক যারা তারা কংগ্রেস আছে মায়া কংগ্রেসিরা খুব করলো, কংগ্রেসিরা সিদ্ধান্ত খুব করলো, বিজেপি এই করলো, তবে কোনো মাত্রাটা কমছে বিজেপির সময়ে। এটা চিন্তা আমরা একটু বাড়ি করে আগুন এইগুলি কিন্তু বন্ধ নাই, খুব খারাপ এগুলি বন্ধ আছে। এটা মানতে পারি প্রশ্ন হইল এইভাবে রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র রাজ্য এইভাবে যদি চলে, এই বিচার দ্বারা মনোবাদী বিচার দ্বারা এইখানে পরিবর্তন হচ্ছে। মনোবাদী বিচার দ্বারা যতগুলি নেতা আছে সবগুলি শোষণকারী নেতা। কিন্তু কোন নেতাগুলো শোষণ করে নাই? সিপিএম যদি সমস্ত নেতারা তরুণ করে দেখা যায় বেশিরভাগ যাতে না 70-80% নেতা করাপশনের মধ্যে যুক্ত আছিল এবং তারা প্রচুর পর্যাপ্ত পরিমাণ নিজেরা অর্থ সম্পদ বাড়াইছে। কংগ্রেসের সময় সেই বিজেপি সমর্থ বইয়া লাভ নেই। তাহলে এরা মনোবাদী বিচার তারাই করে রাষ্ট্রের পরিচালনা করে, রাজ্যের পরিচালনা করে। মানুষ কিন্তু বুঝে না, মানুষ তারা সমস্ত প্রধান চায়। সিপিএম ভালো করছে, কংগ্রেস ভালো করছে, কংগ্রেসে বিজেপি এখন বিজেপি ভালো করছে। ভালো এইখানে হয় না, কারণ আমরা ভালো দিকটা অভ্যস্ত না। আমরা যদি বিদেশে শুরু করতাম, বিদেশ কিভাবে চলছে তাহলে কিন্তু আমরা ভালো মন্দটা বিচার করতে পারতাম। আমেরিকা, চীন, জাপান, জার্মান, হ্যাঁ ইংল্যান্ড, এই রাষ্ট্রগুলি কোথায় যেতেছে, আমরা কোথায় যেতেছি জনকে, এইগুলি বোঝার দরকার আছে। তাহলে যদি পাবলিক মন্তব্য করতে তাহলে ঠিক আছে। তো আমি একটা কথাই বলবো, বিজেপি বলবো না, মৌলবাদী বিচার তারা যতগুলি নেতা আছে সবগুলি বহিষ্কার করতে বলছে। কেন বহিষ্কার করে বাবা সাহেব বিচার চালাতে মানুষ আয়োগ বাবা সাহেব বিচার দ্বারা অনেক রাজনৈতিক দল এখন হইতেছে। কারণ বাবা সাহেবের চিন্তা হলো মানুষের চাকরি,
জনগণকে বোঝার দরকার যে বাবা সাহেব বিচার দ্বারা যাতে নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি থেকে বলছি। আজকে যে বিষয়টা, কারণ দেখেন সর্বভারতীয় ডিওয়াইফের যে সম্পাদক বলেছেন, কারণ বিরোধীদের টার্গেট করে হামলা করছে নীরব পুলিশ। আসলে ঘটনাটা তো বাস্তব সত্য। 2018 সাল থেকে নির্বাচনে বিজেপি সরকার আসার পর থেকে বিরোধীর উপর প্রতিনিয়ত আক্রমণ করে যাচ্ছে পুলিশ, কিন্তু নিরাকার একদম সর্বক্ষেত্রে। বাড়ি পুরা, গাড়ি ভাঙা, রাবার বাগান পুরা, পুকুরে বীজ দেওয়া, রাস্তাতে আক্রমণ করা প্রতিনিয়ত কিন্তু সেটা কিন্তু চলছে। কিন্তু সেটা এখন বর্তমান পরিস্থিতির মাধ্যমে কিছু কমে গিয়েছে, কিন্তু তাও কিন্তু হামলা হুজুটি বন্ধ নেই। বিরোধীদের গাড়ি বন্ধ করে দেওয়া, বিরোধীদের সর্বক্ষেত্রে। কিন্তু এই রাজ্যে যখন বিজেপি সরকার আসলো, আসার কারণ হলো তাদের প্রতিশ্রুতি গুলা ছিল। আমরা সবসময় কথাটা বলি, প্রতিশ্রুতি গুলা ছিল ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতী, কর্মচারী, শিক্ষক কর্মচারী, রেগা শ্রমিক, বৃদ্ধ ভাতা পাবো, সর্বক্ষেত্রে কিন্তু তাদের একটা প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বৎসরে 50,000 চাকরি দেওয়ার কথা, কিন্তু তাদের কথা। কিন্তু এখন বাস্তবে দেখা গেল যে ত্রিপুরা রাজ্যে সরকার আসার পর থেকে সবচেয়ে হলো মিথ্যা, কোনোটাই কাজ করতে পারলো না এখন পর্যন্ত। ত্রিপুরা সরকার, বিজেপি সরকার আসার পরে 50,000 চাকরিও নেই, 10,323 স্থায়ী সমাধানও নেই, সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ কথা সেটাও করলো না, কোর্টের রায় দিয়েছে সেটাও করলো না, এখন পর্যন্ত কিছুই করলো না। কিন্তু যারা বিরোধীরা এখন মাঠে দাবি দাওয়া গুলা নিয়ে যাচ্ছে, সবটি হলো ত্রিপুরা রাজ্যের জনগণের স্বার্থে। কারণ হসপিটালে ডাক্তার নেই, হসপিটালে নার্স নেই, হসপিটালে ওষুধ নেই, চিকিৎসার পরিষেবা দুর্বল হয়ে গেল ত্রিপুরা রাজ্যের মধ্যে সমস্ত হসপিটাল গুলোর মধ্যে। কিন্তু সেই তাদের দাবিগুলা নিয়ে পুনরায় বিরোধীরা মাঠে নামে এবং দাবি দাবা নিয়ে চলছে প্রতিনিয়ত। কিন্তু এই সরকারের যারা রয়েছে, যারা যুব মোর্চার যুবক নেতা যারা রয়েছেন, তারা এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যের বেকার কর্মসংস্থানে একটা মিছিল করেনি। ডেপুটেশনও দিলে যে চাকরি দিতে হবে, শূন্যস্থানগুলি পূরণ করতে হবে, জায়গা 340 টাকা মজুরি করতে হবে, 100 দিনের কাজ দিতে হবে, কিন্তু তারা কোনোটাই করে না। কিন্তু তাদের প্রতিযোগিতা চলছে এবং তাদের অ্যাডভার্টাইজিং মাধ্যমে চলছে। আর মাঝে বেছে বেছে বিরোধীর উপর হামলা করছে। কারা সিপিএম পার্টিতে মিছিলে গিয়েছে, কারা কংগ্রেসের মিছিলে গিয়েছে, তাদেরকে টার্গেট করে হামলা হুজুতি করা। এতে হলো এই রাজ্যে, কারণ ত্রিপুরা রাজ্যের পুলিশ প্রশাসন, আমরা আগেও বলেছি, একদম নীরব দর্শনের মতো থাকে। কারণ পুলিশের সামনে যদি আক্রমণ হয়, পুলিশ ফিরে থাকে কিন্তু আক্রান্ত হয়ে যাচ্ছে পুলিশ পরে। পুলিশ থানার মধ্যে গেলেও পুলিশ কিন্তু কেস পর্যন্ত বিরোধীদের নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা প্রকাশ করে, কিছু কিছু নিতে বাধ্য হয় চাপের সৃষ্টির মাধ্যমে। কিন্তু আসলে এই সরকারের এই যে প্রতিনিয়ত প্রতিযোগিতাটা চলছে, আমরা আশা করি এই বিজেপি সরকারের আবেদন করবো, আপনারা আপনাদের কথা প্রতিশ্রুতি গুলো পালন করুন, মিথ্যা প্রতিশ্রুতি না দিয়ে সঠিক বাস্তবায়ন করার জন্য। ত্রিপুরা রাজ্যে বেকারের ঊর্ধ্বমুখী হয়ে গিয়েছে, সমস্ত শূন্য পদগুলি পূরণ করুন, কারণ অনেক শূন্য পদ পরে রয়েছে। জিআরবিটিতে যাদের চাকরি নিয়োগ করছে না, তারাও আন্দোলন করছে। এই সরকারের আমরা এই সেটাই 324-এর মাধ্যমে বলবো, 10,323 স্থায়ী সমাধান করা হোক এবং রেগা পর্যাপ্ত পরিমাণে ত্রিপুরা রাজ্যে বরাদ্দ করা হোক এবং রেগা 340 টাকা মজুরি বৃদ্ধি করা হোক। আর এই রাজ্যে যে যারা বৃদ্ধ ভাতা 60 বছর রয়েছে, তাদেরকে নতুন করে ভাতা দেওয়ার জন্য আমরা 324-এর মাধ্যমে বলবো। কারণ 50,000 ভাতা কাটার পরে আপনারা বামফ্রন্টের আমলে সেই ভাতাগুলিকে বন্টন করে দিয়েছেন, নতুন করে কোনো ভাতাই দিতে পারেননি। কন্যা সন্তানের ভাতাগুলো এখন পর্যন্ত চালু নেই। যারা বিপিএল এর মাধ্যমে কন্যা সন্তান ভাতা পাওয়ার কথা, কিন্তু সেই ভাতাগুলো কিন্তু এখন পাচ্ছে না। মানুষ দুয়ারে দুয়ারে ঘুরছে, তারা কাগজপত্র জমা নিচ্ছে, কিন্তু আসলে কোনোটাই হয় না। মানুষের কাগজ দিতে দিতে ব্লকে দেওয়ার ক্ষেত্রে মানে বিরক্ত হয়ে যাচ্ছে। কিন্তু সরকারে তাদের মিথ্যা ছাড়া কোনোটাই নাই। আমরা আশা করি 2024-এর মাধ্যমে, এই 3 বছরের মাধ্যমে এই বাস্তব পরিস্থিতি গুলা, দাবিগুলা রয়েছে, সেটি বেকারের পূরণ করবেন। আর না হলে 2028 সালে নির্বাচন আবার আসছে, কারণ সেই নির্বাচনের মাধ্যমে মানুষ কিন্তু জবাব দেওয়ার জন্য কিন্তু এখন আগামী দিন প্রস্তুত হয়ে রয়েছে। কিন্তু এটি আমরা
পরাজিত করবে, আবার বামপন্থীদের নেতৃত্বে ত্রিপুরা এগিয়ে যাবে। আমাদের শুধু একটাই আহ্বান এই ত্রিপুরার যুবদের কাছে, আপনারা তো অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন ত্রিপুরা কোন জায়গায় যাচ্ছে। আগে আমরা দেখতাম অন্যান্য রাজ্যতে ত্রিপুরা থেকে কম লোক হচ্ছে বাইরে কাজ করতে যেত। এখন আপনি অন্য রাজ্যে গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন 5 জনের মধ্যে 1 জন পাবেন ত্রিপুরা যারা বাইরে কাজ করতে গিয়েছে। সবাই হচ্ছে বড় বড় কোম্পানিতে কাজ করছে, এমনটা নয়। এর 90% কাজ করছে দিনমজুরের, খেতে হচ্ছে শ্রমিকের কাজ করছে। কোন হোটেলে, কোন দোকানে, কোন রেস্টুরেন্টে, রাস্তা তৈরির কাজ, ব্রিজ তৈরির কাজ, এসব নমস্কার, কি বলছেন? হচ্ছে। এর ত্রিপুরা নিশ্চয়ই আপনার বলুন। বলছিলাম, কারণ কালকে দেখলাম যে আপনাদের মাধ্যমে দেখলাম, বিরোধীদের তো কালকে আপনাদের মাধ্যমে দেখছি, আবার সংবাদ মাধ্যম না থাকলে আমরা কিন্তু এগুলি দেখতে পাচ্ছি না, এটা বাস্তব কথা। তো মুখ্যমন্ত্রী স্যার বললেন যে তাদের বিরোধীদের চোখের ছানি অপারেশন করার জন্য। আমি কথা বলবো, 3 বছর পরে যখন নিয়োগ না হয়, আমার মনে হয় আর কি বর্তমান সরকারের কিছু কিছু লোক আছে যাদের খানিকটা মনে হয় অপারেশন করাটা দরকার। এই কারণে 6 মাস 7 মাস পরে আমি জানি যে কোনো একটা পোস্ট যদি ক্রিয়েট করে, এটা 6 মাস 7 মাসের মধ্যে যদি নিয়োগ না করে এটা অ্যাবলাইজড হয়ে যায়। তো সেই জায়গাতে 3 বছর 2 বছর এটা একটা কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গাতে আমার মনে হয় আর কি ছানিটা ভালোভাবে অপারেশন করা দরকার বর্তমানে যারা আছেন তাদেরই। কালকে দেখলাম মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী ওই যে 7 কোটি টাকার ব্যাপার নিয়ে যেটা বললেন, ঠিক আছে, তখনের প্রযুক্তি আর বর্তমান প্রযুক্তি অনেকটা ব্যবধান আছে। যখন উগ্রপন্থীর সাথে লড়াই করে, তখন টিএসআর বাহিনী নিয়োগ করে, তখন কিন্তু সুশান্ত চৌধুরী বলুন আর মানিক শাহ বলুন আর রতনলাল বলুন, বা তারা কিন্তু সামনে আসেননি, লড়াই করে কিন্তু এই জায়গাতে এসছে। আর বামফ্রন্টের কিছু ঘাটতি আছে 2013 থেকে 2018 এই পিরিয়ডটার মধ্যে তাদের চামড়া এত ভারী, মানে তাদের সাথে কথা বলাটাও একটা মানে বড় কষ্টকর ব্যাপার, যার কারণে আজকে তাদেরকে বিরোধী টেবিলেও কষ্ট করতে হচ্ছে। এটাই বলবো, ছানি অপারেশন মুখ্য বিষয় না, তারা পথ সৃষ্টি করলে সময়ের মধ্যে নিয়োগ করা, এটাই বাস্তব। আপনি ক্ষমতায় আছেন থাকার পরেও আপনি বিরোধীর উপর এভাবে নির্যাতন করবেন, এটাও ঠিক না। কিন্তু এটা আপনার কাপুরুষতা, দুর্বলতার লক্ষণ। এটাই বলার ছিল আর কি। ত্রিপুরা নিশ্চয়ই আপনারা চাননি, এটা ত্রিপুরার ভবিষ্যৎ হতে পারে না। তাই ত্রিপুরাকে ঘুরে দাঁড়াতে হবে, এই পরাজিত করতে হবে এই সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে, আরএসএস বিজেপিকে। তাহলে ত্রিপুরা প্রকৃত উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমি আমার কথা বাড়াবো না। রাজ্য জুড়ে ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ পদযাত্রা সংগঠিত করছে 3টে দাবিকে সামনে রেখে। আমরা আমাদের সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি যে হ্যাঁ, এরকম একটা কর্মসূচি ত্রিপুরা রাজ্য জুড়ে প্রয়োজন ছিল, যেখানে আমাদের কথা ওরা পৌঁছতে দিত না, কিন্তু মানুষ শুনতে চায়। সেটা তারা আজকে আটকাতে পারছে না, আমরা পৌঁছে যাচ্ছি। আগামী দিনেও যাতে দাঁত চেপে মুষ্টিবদ্ধ হাত নিয়ে মতাদর্শে শানিত হয়ে আমাদের কথা ত্রিপুরার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনারাই দায়িত্ব গ্রহণ করেছেন, তাই শত আক্রমণের পরেও আজকে আমরা এখানে দাঁড়িয়ে সভা করছি। আমরা চ্যালেঞ্জ করছি, পারলে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদেরকে তোমরা মুখে দেখিয়ে দাও, তোমরা পারবে না, তোমাদেরকে সন্ত্রাসকে হাতিয়ার করতে হবে। আমি শেষ করবো আমার কথা বলে, এই পদযাত্রা শুধুমাত্র একদিনের একটা পদযাত্রা নয়, বাড়িতে বাড়িতে আমাদের কথা, ত্রিপুরার উন্নয়নের কথা, ত্রিপুরা কি চলছে সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছে দিতে হবে, বিকল্পের কথা বলতে হবে, তাহলেই আমরা লড়াইতে জিততে পারবো। আজকে এখানে বুক ভরা হচ্ছে, উৎসাহ নিয়ে ফিরে যাবো রাত্রেবেলা দিল্লিতে, যে হ্যাঁ, একটা রাজ্যে ডিওয়াইএফআই লড়ছে, বুক চিপিয়ে লড়ছে, আর এই লড়াইতে আমরাই হচ্ছে জয়ী হব। ইতিহাস বলছে কখনো কখনো কোনো লড়াইতে দুপা পিছিয়ে যাওয়া মানে সেই লড়াই শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় দুপা পিছিয়ে যাওয়া মানে 10 পা এগিয়ে যাওয়ার অঙ্গীকার করা। সেই অঙ্গীকার করে আজকে আমাদের পদযাত্রা শুরু হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভাষায় গালিগালাজ করে মহিলাদের পর্যন্ত এই আক্রমণ চলে 8 ঘন্টার মতো। তারা বাড়ির লোকেরা তখন আতঙ্কগ্রস্ত, দিশেহারা।
বিনা প্ররোচনায় কোনো রকম ইস্যু সামনে নেই, আক্রমণ করার মতো কোনো ব্যাপার নেই। আচমকা এইভাবে শহরের প্রাণ কেন্দ্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে নিজস্ব বাসভবন বনমালীপুর এবং ওনার যে আদি বাড়ি মসজিদপট্টি, এই দুইটা বাড়ির মধ্যে দূরত্ব 1/2 কিলোমিটার, এর মাঝখানে হচ্ছে কাশারিপট্টি, বাড়ি থেকে 150 থেকে 200 মিটার দূরে আধ ঘন্টা ধরে এই তাণ্ডব চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আইন শৃঙ্খলা কোথায় এই রাজ্যের? প্রমাণ হয় মুখ্যমন্ত্রী নিজে, স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা নিন্দা করি, প্রতিবাদ করি। শহরের মধ্যে মানুষ সবার চোখের সামনে এই ঘটনা ঘটছে, পুলিশ খবর পেয়ে গেছে, পুলিশের সামনে তাণ্ডব চালিয়েছে, গ্রেফতার করা হয়নি কেন? পুলিশ তো আইন শৃঙ্খলার রক্ষক, পুলিশ দায়বদ্ধ ল অ্যান্ড অর্ডার রাখার ব্যাপারে। ইন প্রেজেন্স অফ পুলিশ দুষ্কৃতীরা এই তাণ্ডব চালিয়েছে। আমরা প্রতিবাদ করি এই আক্রমণের, আমরা নিন্দা করি সরকারের এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ব্যর্থতার, এবং অবিলম্বে চিহ্নিত দুষ্কৃতিকারী, দুষ্কৃতীদের সবাই চেনে, 7 থেকে 8 জন দল, তাদের গ্রেপ্তার করতে হবে। আমরা পূর্ব থানাতে এসছি, এই থানার জুরিসডিকশনে এই এলাকা, এই থানার দিক থেকে ব্যবস্থা গ্রহণের ব্যাপার রয়েছে। আমাদের নেতৃবৃন্দ প্রতিনিধি দল ভেতরে গেছেন, পুলিশ প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলবেন, সেখানেও একই কথা বলা হবে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, বিক্ষোভ জানাচ্ছি। রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলার যে দুরবস্থা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কালকে মধ্যরাতের কাশারিপট্টির এই ঘটনা। বিজেপি আশ্রিত দুষ্কৃতী এবং বিজেপির কিছু স্থানীয় লোকজন আজকে গিয়ে এই ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করে এসছেন। পুলিশের সামনে ঘটনাটা ঘটলো, পুলিশ গ্রেফতার করলো না। কার বাড়িতে আক্রমণটা করা হয়েছে? সঞ্জীব সাহা, সিপিআইএম সদর মহকুমা কমিটির সদস্য এবং শহর লোকাল কমিটির সদস্য সুবীর দে ব্যক্তিগতভাবে শয্যাশায়ী। ইনি ইউরোলজির পেশেন্ট, ক্যাথিটার লাগানো। আপনারা গেলে বাড়িতে দেখবেন তার বাড়িতে আক্রমণ। কি কারণে করতে পারে আক্রমণ? বলেছি কোনো কারণ নেই। সিপিআইএম করো কেন? মানিক সরকারের দালাল বলছে, গালি দিচ্ছে অকুচ্ছ ভাষায়। এই হচ্ছে অবস্থা। গত 6 বছর ধরে এই রাজ্যে আক্রমণ যে করছে, কি কারণ? গতকালকে রাত 11:30 নাগাদ বিজেপি দলের কিছু দুষ্কৃতিকারী রাত্রেবেলা আমার বাড়িতে হামলা করছে। কত ভাষায় গালিগালাজ, আমার পরিবারের সকল দিনে গালিগালাজ, ঢিলাইছে, বাইরিতাম, মায়েরা লাইব, ব্যাগ লাইব, এইভাবে হুমকি 11:30 থেকে প্রায় 12টা পর্যন্ত চলছে। তারপরে আমরা থানার খবর দিছি, পুলিশ আইছে। পুলিশের সামনেও তারা কোনো ধরনের কিছু মানতে রাজি না। তো যাক, এইভাবেই হোক এরকম গণ্ডগোল করতে করতে প্রায় 12টা নাগাদ, 12:10 নাগাদ তারা এখান থেকে গেছে। পাশে আমার পার্টির আরেক নেতা আছে সুবীর দে, আমার এখান থেকে তার বাড়িতে গেছে। তার বাড়িতেও সেম কথা, ঢিলাইছে, মার্চ হুমকি ধুমকি, গালিগালাজ, বাইর করে দিত, মায়ের লাইব, একটা লাইব। এই এইমাত্র আমরা পার্টি থেকে থানা দিয়ে পুলিশ না রাত্রে আমার কাছে যখন ইনফরমেশন ছিল তো এরকম ভাবে আমি সঙ্গে সঙ্গে মোবাইল পাঠানো হয়েছে এবং যা যা করণীয় স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু এরকম যে আপনাকে আপনারা করেছেন এটা কিন্তু আমাদের আমার ইনফরমেশন ছিল না। এটা তো আপনি দেখবেন অফকোর্স আমরা ভিজিট করবো, কিন্তু এই ইনফরমেশনটা কিন্তু আমার কাছে ছিল না, আমার দেওয়া হয়েছে। হ্যাঁ, যদি এরকম ইনফরমেশন আমার দেওয়া হতো, অথবা আমরা আমাদের স্টেপ নেওয়া যেরকম নেওয়া হয়েছে এরকম নেওয়া দরকার পড়তো, তখন যা যা এটা আমি আপনার খুব সম্ভবত অমল ফোন করছি, অমল চক্রবর্তী ফোন করছিল আপনার সঙ্গে ফোন করছিল, আমরা আমারও করতে হচ্ছে। এবং সকালবেলায় আমি ওদের বাড়িতে গেছি, বৃদ্ধ মা, অসুস্থ মা,
আমরা একটা এফআইআর লঞ্চ করছি ধর্মনগর পুলিশ স্টেশনে। আগামী 31শে ডিসেম্বর সিপিএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির ৪র্থ সম্মেলন বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। প্রকাশ্য সমাবেশে কমরেড মানিক সরকার উপস্থিত থাকবেন, অন্যরাও থাকবেন। আমরা গত কয়েকদিনে ধর্মনগর শহরে যে প্রচারসজ্জা করছি, গতকাল রাত্রে দুর্বৃত্তরা সমস্ত প্রচারসজ্জা নষ্ট করে দেয়। তার বিরুদ্ধে বিক্ষোভ জানাইয়া আজকে আমাদের এই থানায় বিক্ষোভ এবং এফআইআর। আমরা বিশ্বাস করি আগামী 31শে ডিসেম্বর এক ঐতিহাসিক আমাদের পার্টির সম্মেলন আমরা করতে সক্ষম হব। থানাতে আসার পর থানার যারা দায়িত্বে ছিলেন ওনারা কি আশ্বাস দিয়েছেন আপনারা? তারা আশ্বাস দিয়েছে আইনের পথেই চলবো, তদন্ত করবেন এবং অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নেওয়ার জন্য তারা পদক্ষেপ নেবেন। আর তাদেরকে আমরা অভিনন্দন জানাই। তারা যদি এই কাপুরুষের ভূমিকা না নিত, আমরা আপনাদের কাছে এই কথাগুলো বলার সুযোগ পেতাম না। আমরা তাদেরকে স্মরণে রাখবো, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না। আমরা যদি দেখি কোন রাজনৈতিক দলের ফ্ল্যাগ পড়ে যায়, আমরা নিজেরা গিয়ে সেই ফ্ল্যাগ তুলে ধরি। অন্যকে সম্মান না দিলে নিজে সম্মান পাওয়া যায় না। অন্যের ফ্ল্যাগের প্রতি সম্মান না দেখালে আমার নিজের ফ্ল্যাগের প্রতি আমি সম্মান দেখাতে পারবো না। এই জন্য আমরা আজকে লিখিত অভিযোগ জানাতে এসেছি। আপনারা এখানে ব্যারিকেড না করলে আমরা শান্তভাবে চলে যেতাম, আপনাদের কাছে অভিযোগটাই দিতাম। আপনারা ব্যারিকেড করে আমাদেরকে বাধ্য করেছেন। এই পরিস্থিতিতে দীর্ঘ সময় আমাদের কথা শুনেছেন, সাংবাদিক বন্ধুরা আমাদের কথা শুনেছে, অন্যান্য কমরেডরা। আমাদের এই প্রস্তুতি ছিল না। আমরা সম্মেলনের আরো অনেক কাজ আছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, শিল্পীরা ছিল, ছোট ছোট শিল্পীরা ছিল। আমরা তাদেরকে বলতে পারিনি বিজেপি কতটা ভয়ঙ্কর শিশুদের জন্য, আমরা বলতে পারিনি। আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা আছে, সেই জন্যই আমরা আজকের এই কর্মসূচির মধ্যে জানান দিতে চাই, শুধু 31 তারিখ না, যতক্ষণ পর্যন্ত এই রাজ্যে অন্ধকারের অবসান ঘটাতে না পারি, অপশাসন মুক্ত ত্রিপুরা করতে না পারি, নেশা মুক্ত রাজ্য করতে না পারি, জনজীবনের সুখ স্বাচ্ছন্দ্য প্রতিষ্ঠা করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই ঘোষণা আজকে দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। কেন জানবেন না? আপনাদের পেট্রোল পার্টি থাকে না? থানা থেকে কত হাত দূরে, মুহূর্তে তো শেষ হয়নি, কয়েক ঘন্টা লাগবে। 50টা ব্যানার কোথায় নিয়ে গেছে খুঁজে বের করতে পারেন না? খুঁজতে পারেন না? আপনারা খুঁজবেন না? ফ্ল্যাগ গুলো কারা ফালালো আপনারা কাউকে জিজ্ঞেস করবেন না? সিসি ক্যামেরা অনেক দোকানে আছে। নমস্কার, কে বলছেন? সিসি ক্যামেরা প্রশাসনের উদ্যোগে। হ্যাঁ, দেখুন, বিরোধীদের টার্গেট করে পরপর আগরতলা এবং হামলা হচ্ছে। এটা এদের যে নতুন কমিটি করা হয়েছে, নতুন কমিটি করার পরেই এগুলি শুরু হয়েছে। কারণ এবার যে মন্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে, এগুলি তো যারা এখন মন্ডল সভাপতি হয়েছেন অনেকেই আগে বাইক বাহিনীর নেতৃত্ব দিতেন। তো স্বাভাবিকভাবেই এখন যখন নতুন তারা দায়িত্ব পেয়েছেন, তারা উদ্দীপিত হয়ে গেছেন। আর এদিকে বিরোধী দলগুলিও কোমর বেঁধে মাঠে নেমেছেন। এখন যে কোনো ভাবে তাদেরকে প্রতিহত করতে হবে। আর এই সমস্ত কিছুর আমদানি কারক তো হচ্ছে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু। তো ওনার শিষ্যরাই তো এই কাজগুলি করবেন। তবে এইসব হুমকি দমকিতে বিরোধীরা যদি পিছু হতে যায়, তাহলে ত্রিপুরাবাসী সেটা অকল্যাণে হবে।
আমি মনে করি তাদের এগিয়ে দেওয়া উচিত। এই সমস্ত চমকানিতে যাচ্ছে তারা কোন রকম ভয় না পেয়ে তারা তাদের কাজ তাদের আন্দোলন চালিয়ে যান। এটি আমার বক্তব্য। নমস্কার, ধন্যবাদ। সেদিক থেকে রাজ্যের নানা জায়গার ঘটনাবলী নিয়ে আপনারা যারা উদ্বেগ প্রকাশ করেন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে, তা নিয়ে আরো বেশি উদ্বেগ প্রকাশ করেন পুলিশের ভূমিকা নিয়ে। কেউ কেউ বলেন পুলিশ সে আমলও যেমন এ আমলও এমন। তাহলে পুলিশ কার কথা শুনে? পুলিশ কি তার পুলিশের কথা শুনে না পুলিশ নেতাদের কথা শুনে? আপনারা তার ভালো জানেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।